नमस्कार शुभ হৈমন্তী সন্ধ্যা আমি অনুরাধা 8ই ডিসেম্বর আমাদের নৃত্য সমাজ ও নৃত্য শিল্পীদের কাছে একটি বিশেষ স্মরণীয় দিন নৃত্যাচার্য প্রবাদ প্রতিম নৃত্যশিল্পী নৃত্যগুরু উদয় শঙ্করের শুভ জন্মদিন সেই উপলক্ষে আজ শাহানার শ্রদ্ধাঞ্জলি উপাসনা একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা আয়োজন করেছি এটা একদমই ঘরোয়া নৃত্যশিল্পী প্রদীপ্ত নিয়োগী আজ দীর্ঘ 14 বছর উদয় শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন ওতপ্রোতভাবে তিনি বহু অনুষ্ঠান করেছেন বহু দেশ বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে যোগদান করেছেন তো তার সেই দীর্ঘ 14 বছরের কিছু অভিজ্ঞতা কিছু স্মরণীয় মুহূর্ত এবং অবশ্যই কিছু নৃত্য তিনি আজ প্রদর্শন করবেন সঙ্গে থাকছে রুদ্রাভ এবং শাহানা ডান্স গ্রুপের ছাত্রছাত্রীরা আর রিদিমে থাকছেন শঙ্কর বিশ্বাস তো শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন
উপাসনা। নমস্কার, যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর আর আমার কয়েকটা ঘটনা আজকে দীর্ঘদিন থাকার জন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। আর যার কাছ থেকে আমার এই উদয়শঙ্কর নৃত্যশৈলী শেখা সেই দিদি শ্রীমতী অমলা শঙ্কর আর কিছুদিন আগেই চলে গেলেন, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। সাথে গুরু রাঘবন গুরুজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এদের দুজনের থেকেই কিন্তু আমার আজকে উদয়শঙ্কর নৃত্যশৈলী শেখা। আমি 1970 সালের 5 মে দিদির সাথে আমার দেখা হয়। উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টারের ডাইরেক্টর শ্রীমতী অমলা শঙ্কর, তার সামনে গিয়ে দাঁড়াই। তখন আমি সবে গ্র্যাজুয়েট হয়েছি, দিদির কাছে গেছি। দিদি আমাকে অনেক কিছু বললেন, এই যে আমাকে একটু নাচ দেখাতে বলেছিলেন, আমি দেখেছিলাম। দিদি বললেন তোমাকে পুরোটাই একটা নতুনভাবে আমাদের এই শৈলীটা শিখতে হবে। আমি একদম এক পায়ে লাফিয়ে একদম সেই বালিগঞ্জের বাসন্তী কলেজে এই ক্লাসটা হতো। আমি ব্যারাকপুরতেই যেতাম, তখন একদম বেকার, সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তা যাই হোক, সেই যাওয়া আর শেষ হচ্ছে 1984। এর মধ্যে দিদি আমাদেরকে অসংখ্য মুভমেন্ট শিখিয়েছেন। আমি সেই মুভমেন্ট নিয়ে, সেই শিক্ষা নিয়ে দিদির থেকেই সারা ভারতবর্ষ ঘুরেছি। পৃথিবীর মধ্যে রাশিয়া, আমেরিকা, ইউরোপ ঘুরেছি। আর এছাড়াও বিশেষ আমি যেমনি আমেরিকান ডান্স ফেস্টিভ্যালে এইসব জায়গায় একটা সব ছেলেদের মধ্যে আমি প্রায় প্রধান ছিলাম, কারণ আর যারা গেছিল সবাই, আর দুজনই আমার ছাত্র ছিল। তা যাই হোক, দিদির কাছ থেকে সমস্ত কিছু শেখা, এত নিখুঁতভাবে শেখাতেন, সেটা মানে নিজে উঠে দাঁড়িয়ে সমস্ত কিছু নিজেও নাচতে খুব ভালোবাসতেন। এবং তার মধ্যে উদয় শঙ্কর এর কথা সব সময় বলতেন। মানে তা এত বলা, প্রত্যেকটি মুভমেন্ট, তার চলা, তার কথা বলা, তার কোরিওগ্রাফি সম্বন্ধে সব কিছু এত বলতেন যে আমার মনে হতো যে আমরা তার কাছে কোনোদিন তার সামনে না দাঁড়িয়েও তার সামনে আমি দাঁড়িয়ে আছি, এরকম ভাবে দিদি গুরু উদয় শঙ্করের কথা বলতেন। তো যাই হোক, আজকে আমি তারই আঙ্গিকের কিছুটা অংশ দেখাবো, কয়েকটা। তার মধ্যে আমি প্রথমে শুরু করছি এক্সারসাইজ দিয়ে। যে এক্সারসাইজটা আছে সেটা শুধু উদয়শঙ্কর কালচার সেন্টার ছেলেমেয়েদের জন্য আমার মনে হয় একদমই না, সেটা সবাই যারা নৃত্য জগতে আছে সবাই এটা করতে পারে। যে নৃত্য শৈলীতে আছো তারাও এইটা যদি ঠিকমতো নিয়মিত একভাবে এই এক্সারসাইজগুলো করো, তাদের নৃত্যের শৈলীর আকৃতি কিন্তু একটা অন্য ব্যাপার নেবে। এত সুন্দর শরীরই কিন্তু সবকিছু সাপোর্ট দেয় নৃত্য করাকে নিয়ে। সেইটারই কয়েকটা এক্সারসাইজ আমি শুরু করছি। এই শুরু করার আগে গুরু রাঘবনের একটা প্রণাম দিয়ে শুরু করছি। 1 2 1 2 3 4 5 6 7 8 2 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 2 2 3 4 5 6 7 8 1 2 3 and 4 and 1 2 3 4 5 6 7
প্রত্যেকে একদম সোজা দাঁড়িয়ে পা যেদিকে যাবে সেদিকে কিন্তু একটুকু বডি যাবে না, কোনো লুকও যাবে না। পা বিভিন্ন দিকে যাবে, সাইডে, সামনে, কর্নারে, কর্নারে, দুই কর্নারে, সামনে। এবার সেটা তোমরা একটু শুরু করো। সময় স্বল্পতার জন্য এটা কম কম করে করি এখন, মানে একদিকে 4 টাইমস, ওদিকে প্রত্যেক সাইডে 4 টাইমস। এটা ওখানে কিন্তু অনেক টাইম নিয়ে এক একটা এক্সারসাইজ অনেকক্ষণ ধরে, সেখানে অল্প একটু করে সবগুলো দেখিয়ে দিচ্ছি। 1 2 1 2 3 1 একদম বডি যাবে না। 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এইভাবে যদি এটা করবি আমাকে বলতে 1 মাস আগে, তাহলে আমি এই যে করেও বানিয়ে অনেক বডির মধ্যে এটাকে আমি প্র্যাকটিস করাতে পারতাম। এটা জাস্ট ওরা অনেক দিন বাদে বলবো এগুলো ওরা করলো। তা যাই হোক, এখন মার্চ মাস থেকে সমস্ত কিছু বন্ধ, মানে মার্চ মাসে যে বন্ধ হয়েছে এবং তারপরে আমরা স্কুল খুলতে বাধ্য হয়েছি নভেম্বরে, বিকজ অফ আমাদের বাড়িতে একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল, মায়ের কোভিড হয়ে গিয়েছিল। তো দ্যাটস ওয়াই অক্টোবরের পুরো শেষ পর্যন্ত সমস্ত কিছু বন্ধ ছিল বাড়িতে। তারপরে নভেম্বরে যখন স্কুল খুললাম, তারপরে কালী পুজো, ভাইফোঁটা এসব নিয়ে কেউই আসতে পারছিল না, তারপরে কনভিন্স আমাদের এদিকে খুব কম। তো যাই হোক, নভেম্বরে মিডিল থেকে সবাই আসতে শুরু করলাম এবং তারপরে আমি ঠিক করিনি যে এটা করবো। ডিসেম্বরের ফার্স্টে গিয়ে আর কি ঠিক করলাম এটা করবো, না হলে আমাদের আরেকটু প্র্যাকটিসটা হতো। খুব কম সময় সত্যি ওরা অনেক দূর থেকে আসে, যারা আসে এবং অনেকে সংসারও আছে সেটাও সামনে আসে। যেন অন্য সময় কি হয়, সংসার সামনে আসছে, সবাই আসছে, কিন্তু কনভিন্সটা খুব ইজি থাকতো, ট্রেন সঙ্গে সঙ্গে অটো সব কিছু। এখন সেগুলো কোনো সুযোগটা খুব কম, তো তাই জন্য অনেকটা রেডি কম আর কি। এবারে আমরা কোমরে এক্সারসাইজ করব। 1 2 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এরপর হচ্ছে চেস্ট এবং হিপ। এইটা খুব নিজেকে কন্ট্রোল করে, পেট একদম টেনে, আমি কে দিদি খুব বলতেন এটাকে খুব বড় করে রাখতে হবে। এবার সবাই এই পাঁচটাটাকে ফিল করতে হবে। এই পাঁচটাটা হচ্ছে 1, এটা 2, কিন্তু কোনো অবস্থায় 1 2 না, এইটা কাঁধটা প্রয়োগ হবে না। তো হাতটা এখানে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এবার তোমরা করো। একটু শিখতে পারো। 1 2 and 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8 hit 1 2 3 4 5 6 7 8 1। এবার হচ্ছে ব্যালেন্স। এটাও অনেক টাইম নিয়ে, মানে একটা উঠতো 8, একটা উঠে 8 থাকবে, অনেক টাইম নিয়ে, অনেক স্লো এটা। তাও ব্যাপারটা আমি শুধু জানাবার জন্য তোমরা করো, ব্যালেন্সটা আর সুন্দর করে রেখে। 4 4 counting it is 1 একটু কমে নিই। 3 start 1 2 3
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 4, 2, 3, 4, 5, 6, relax, 7, 8. এরপরেও সেটা অনেকটাই ব্যালেন্সের জন্য একজন শিল্পী একটা মুভমেন্টে পুরো মাটি ছুঁয়ে সেই মুভমেন্ট আছে এবং সেখান থেকে সে উঠবে, অথচ বডির মধ্যে কোনো রকম সেই ভরটা আসবে না বা কোনো রকম মনে হবে স্মুথলি উঠবে। সেইটা করার জন্য যে এক্সারসাইজটা সেটা এবার তোমরা করো। 1, 2, and 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, body relax, 6, 7, 8, 2, 2, 3, 4, 5, 6, 7, 8. এবারে হচ্ছে ডিপিং। এই ডিপিংটা অনেকভাবে জায়গায় পা ছুঁড়ে, পা কোমর লেভেলে, তারপরে পা আবার ভেঙে, কিন্তু ডিপিংটা অ্যাজ ইট ইজ ডিপিংটা চলছে। পেছনে হিলটা মাটিতে পড়বেই না, পুরোটা। রেডি? 1, 2, 3, start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. এরপরেরটা হচ্ছে জাম্প। যে জাম্প আমরা করতাম এইখানে, মেয়েদের মন্ডল ছিল নিচে থেকে মেয়েরা যে আমাদের ওই জাম্পের এখন দেখেছে, তার ছবিও আছে। সেই জায়গায় মানে প্রায় এইখানে আমরা জাম্প করতাম। এই জাম্প একটা না কম করে 64, তারপরে আবার চেঞ্জ হতো, সামনে রাইট, পরেরটা পেছনে রাইট, এইভাবে এই জাম্প করতে হতো একটানা, হাত রিল্যাক্স, কোনো রকম কিছু নেই। কয়েকটা দেখাও। 1, 2, 3, 4. 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. এটা একবার রাইট ক্রস হলো, একবার লেফট ক্রস। এই এক্সারসাইজ চলাকালীন আমি একটা ছোট্ট ঘটনা বলছি, যেটা আমার কাছে একটা বিরাট। সেটা হচ্ছে এই এক্সারসাইজ আমি স্বয়ং উদয় শঙ্করে দেখেছি। সেটা রাত্রি প্রায় 1টারও বেশি, মিডিল রাত্রে। দিদি আমাকে মাঝে মাঝেই আসতে দিতেন না। হ্যাঁ, একটু ওদিকে গেলে তোমার সাউন্ডটা ভালো। একটু সামনে নিয়ে এসো। হ্যাঁ, দিদি, আমি যেহেতু অনেক দূরে থাকতাম, ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হতো, বাইরে প্রোগ্রাম হতো, ফিরে দিদির বাড়িতে থাকতাম। এরকম কোনো একটা দিন যেটা আনন্দদাও আমার সাথে সেই রাত্রে শুয়েছিলেন। তা সেই শোয়াতে আমরা গল্প করে যাচ্ছি, হঠাৎ একটা টুক করে আওয়াজ হলো। আনন্দদা বলে, একদম চুপ, কোনো রকম সাউন্ড করো না, একদম ঘুমিয়ে পড়ো। বাবা কোনো রকম জেগে আছি জানলে আর বেরোবেই না। তো যাই হোক, আমি তো একদম চুপ। সেই উনি সেই
আমাদের যে জায়গাটায় নাচের রিহার্সাল হতো সেই বারান্দায় বেরোলেন, বেরিয়ে ও পুরো এক্সারসাইজ শুরু করলেন, নানা রকম হাত থেকে পা থেকে। অসাধারণ মুহূর্তে সাক্ষী হয়েছিলে তুমি। একদম অসাধারণ মুহূর্ত, মানে অনেক কিছু। সে মনে আছে একটু যে চেয়ার নিয়ে উনি টুইস্টিং করছেন, বসছেন, উঠছেন, প্রায় ঘন্টাখানেক। আমি তো চোখের পাতা ফেলিনি। এইটা আমার কাছে আজকে বিরাট পাওয়া, যে ওনার একটা মুভমেন্ট দেখিনি, কিন্তু ওনার এক্সারসাইজের সাথে যে হাত পা একটু চললেন সেটুকুন আমার দেখার সৌভাগ্য ঈশ্বর করে দিয়েছিল। তা এখন আমরা একটা শোড নাচ, যে নাচটা উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টারের একটা খুব আউটস্ট্যান্ডিং ডান্স, সেই ডান্সে আমি তো পার্টিসিপেট করতামই এবং এতে মেয়েরাও করতো। তার কয়েকটা অংশ একটু ছোট করে দেখাচ্ছি। এই শোড নাচটা আমি চিত্রাঙ্গদার যে বীর চিত্রাঙ্গদা করেছিল তাকে দিয়ে শোড ডান্সটা করিয়েছিলাম, এবং সেই মিউজিক এর সাথে একটু মিউজিকও ছিল সেই চিত্রাঙ্গদা, তার সাথে এই শোড ডান্সটা হচ্ছে। এই শোড ডান্স একটা শোড দেওয়া হয়। কয়েকটা আমি ছোট ছোট জিনিস বলছি। এটা এই ধরা, এইটা ধরা, এই তাকানো, এই শোড যখন এখানে থাকবে এই একদম বীর রস। আর শোড যে মানে পাশে যারা থাকবে তার গায়ে কিন্তু শোড লাগবে না, আমার পাশাপাশিও থাকবে তার গায়ে লাগবে না। সেটা হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8। এই যে ব্যাপারটা, এই যে গায়ের সাথে এলো, এই এলো, এটার সময় শোড ঢালটা বেরোবে, আবার এইটা এলো, এসে এই দাঁড়াচ্ছে। এই পাশাপাশি জিনিসটা একদম একদম এক লাইনে দেখো, কারো গায়ে লাগবে না। 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এখানে দেখো এই যে পয়েন্টটা এলো, এই পয়েন্টটা কিন্তু থেকে যাবে। তোমার হাত যদি এইদিকে যায়, এই কিন্তু এদিক ওদিক হবে না। তেমনি দেন টাক দেন দেন টাক দেন দেন টাক দেন টাক, এই পয়েন্টটাকে ঠিক রেখে এই পয়েন্টটা নাকে সোজা এরকম করে। আর সব সময় হচ্ছে প্রোফাইল, এই শোড যাচ্ছে, এই যাচ্ছে বলে আমার কাজ চলে এলো না। এই যে 1 2 3 4, এই যে একদম সাইড ফেস, এই প্রোফাইলটা ওখানে একটা বিশাল ব্যাপার। তা এর উপর কয়েকটা মুভমেন্ট ওরা করছে একটা মিউজিকের উপর, যে মিউজিকটা আমাদের চিত্রাঙ্গদায় ব্যবহার হয়েছিল।
অল্প দিনে এটা যে করলে খুব ভালো করলে, আরো টাইম পেলে আরো নিখুঁতভাবে করা যেত। আজকে আমি ওই একটা ডিস্টার্বেন্স মাঝখানে ওটা আমার করতে করতে শুনতে ইচ্ছা করলো যে আমেরিকা ট্রান্সলেট করে গল্প তুমি সবসময় খুব করতে, যে এত দেশ থেকে সবাই একসঙ্গে যখন এক জায়গায় আসতেন, সবাই ওয়ার্কশপ করতো এবং তোমরাও আমাদের দেশের জিনিস দেখাতো, ওরাও আমাদের দেশের জিনিস দেখাতো, সেই গল্পটা একটু সবার সঙ্গে যদি শেয়ার করো। এটা একটা মানে পরম পাওয়া আমার মানে জীবনে বলতে হয়। তা যাই হোক, মানে ওখানে 10টা দেশ অ্যাটেন্ড করেছিল, সবগুলো দেশের নাম মনে নেই এখন। নাইজেরিয়া, গ্রেট ব্রিটেন, ফিলিপিন, ইন্ডিয়া, এরকম 10টা দেশ অ্যাটেন্ড করেছিল। ডারহামে প্রোগ্রামটা হয়েছিল আমেরিকার। তা সেই প্রোগ্রামে রোজ সকালবেলা প্রত্যেকটি দেশের ডাইরেক্টররা ওয়ার্কশপ করাতেন, আমরা সবাই করতাম। আর রাত্রিবেলা সেই দেশেরই পারফর্ম করতো, যাদের পারফর্ম করতো তারা পারফর্ম, বাকিরা সবাই অডিয়েন্স হিসাবে আমরা দেখতাম। এটা একটা বিরাট, এতগুলো দেশের এতক্ষণ ধরে তাদের পারফর্ম দেখা একটা মানে বিশাল একটা আমার কাছে এটা একটা পাওয়া। তা যাই হোক, সেই আমেরিকান ডান্সের ওয়ার্কশপের যে সকালবেলা যে ওয়ার্কশপগুলো হতো কি যে অসাধারণ, তাদের তো সাংঘাতিক, তাদের প্রত্যেকে তো তারা ওয়েস্টার্ন এতে তারা বিরাজ করছে। তা আমরা সেই অতটা না হলেও আমাদের যে জিনিসগুলো, যে এই যে ব্যাপার, এই যে শোট নাচ, এই যে আরো সমস্ত কিছু দিদির ব্যাপারগুলো যেগুলো ছিল, লেবার মেশিনারি, হেন তেন অনেক কিছু, সেইগুলোতে ওরা পাগল হয়ে গেছিল। মানে শোয়ের পর আমরা ওখান থেকে বেরোতেই পাচ্ছি না, মানে এত ওরা আমাদের ঘিরে ধরেছে, অপূর্ব। আর সবকিছু ব্যাপার ছিল এটা লাইভ মিউজিকে, এই লাইভ মিউজিক। দিদি লাইভ মিউজিক ছাড়া কোনোদিন আমি দিদির সাথে শুরু করিনি, পুরোটাই একটা লাইভ মিউজিক। আর সেই যাই হোক, আমি একটু ওই আমেরিকান ডান্স মিউজিকে যাওয়ার ব্যাপারে দু একটা কথা বলি, যেটা আমার টিম সিলেকশনের ব্যাপার, মানে যেটা আমার দিক থেকে, আমার শিক্ষকতার দিক দিয়ে একটা আমি বিরাট মানে ওনার কাছ থেকে এই পেয়েছিলাম, অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম। সেটা হচ্ছে দিদি যাবেন বলে পেপারে অ্যাড দিয়েছিলেন, সে পুরুষ নৃত্যশিল্পী চাই। তা আমাকে বলেছিলেন তুমি আসবে, আমাদের নৃত্যশৈলী তোমাকে দিয়ে দেখাবো, ওদের করতে বলবো, মানে ওরা কি পারে এই নৃত্যশৈলী। তারপর সবাই যে যার নাচ করছে, তার মধ্যে আবার দিদি আমাকে বললেন প্রদীপ তুমি ক্লাস কাটাই মুভমেন্ট দেখাও, লেবার মেশিনে দেখো, হেন তেন, এইভাবে উনি আমাকে বলে যাচ্ছেন, আমি একটা পর একটা দেখেই যাচ্ছি। সব কিছু দেখাবার পর বললেন যে প্রদীপ আমি কি করবো বুঝতে পারছি না, একজনের মধ্যে সেই বেসিক্যালি যে একটা ব্যাপার ডান্সের, সেটা কিন্তু পেলাম না। আমি এখন এই কদিনের মধ্যে এদের নাচ শিখিয়ে আমার নাচ তুলে কি করে করো, আমার আমেরিকার সাথে ইউরোপ ট্যুরও রয়েছে। তা আমি বললাম দিদি আমার কাছে দুটো ছেলে একদম রেডি, সমস্ত কিছু আপনার সব নাচ ওদের, আমি তো এখান ছাড়া আর কোনো নাচ করি না, ওদের সব নাচ তুলেছি, ওদের এক্সারসাইজ করেছি। তা বললেন ঠিক আছে, তুমি ওদের সামনের সপ্তাহ আমি কয়েকজনকে টিক মেরেছি, ওদের আসতে বলবো, ওদের সাথে তুমি ওদেরও আসতে বললাম। সেই দুজন ব্যারাকপুরেরই ছেলে, সুব্রত মুখার্জি ও দেবব্রত ব্যানার্জি। ওরা দুজনেই এসে আমি ওদের বললাম, ওদের রোজ মানে এক সপ্তাহ ওদের টাইম ছিল, একটা শনিবার তারপরে যেতে বলেছেন, মানে ওদের একদম মানে চাপ থেকে আরম্ভ করে শরীরের নাচ, কোথায় বসাবার, সকাল বিকেল করিয়ে আমি নিয়ে গেছি। সেদিনও বেশ কিছু যারা দিদি টিক মেরেছিলেন তারা এসেছিল, কোনো কথাই না, দিদি বললেন এরা দুজনই যাবে একদম, মানে ওখানেই প্রদীপ এরা দুজন যাবে, এদের কোনো রকম কোনো প্রবলেম কি আছে? আমি বলছি না দিদি, যদি এরা মানে যায় তো মানে এরাও ধন্য হবে, আমিও ধন্য। তা যাই, সেটাই যে স্বীকৃতি যে তুমি যা আমাকে বললেনও, মানে আমার মন প্রাণ ভরে গেছে। তখন একেবারেই মানে ভাববে না যে সময় চলে যাচ্ছে, একেবারে কত যে তার কথা, কত যে তার আনন্দ,
এই প্রসঙ্গে আমার কথা বলছে এই সময় যদি আমরা থাকতাম মানে তাহলে এই সুযোগটা আমরা পেতাম হয়তো। হ্যাঁ, ওরা জীবনে কোনোদিন বিদেশ যায়নি, একসাথে আমেরিকা, ইউরোপ এবং এরকম আমেরিকান ডান্স ফেস্টিভ্যালের মতো জায়গায় ওরা পৌঁছে গেল। আমার খুব কম দিনই আমার কাছে শিখেছিল। আমি ঠিক শেখানো শুরু করেছি 1979-80-তে। ওরা তার মধ্যে এই 84 এর মধ্যে ওরা বিদেশ ট্যুর করে নিল। যাই হোক, এইটা আমার কাছে দিদির কাছে এদের এই কথাটা বললাম একটা কারণে, যে আমার স্বীকৃতিটা যে দিদি দিলেন, যে না অসাধারণ তুমি শিখিয়েছো। বা আমাকে একটা কথা যে এই ডান্স ফেস্টিভ্যালে তুমি বলেছিলে যে তোমার আরো একটা পাওনা, যে তুমি সোলো পারফরম্যান্স। ও হ্যাঁ, সেটা হচ্ছে যে আমেরিকান ডান্স ফেস্টিভ্যালে কেউ সোলো নাচেনি, সমস্ত দেশের গ্রুপ ডান্স। এটা 1984। হ্যাঁ, সেখানে দিদি একটা হান্টার ডান্স করালেন। তা বললেন যে প্রদীপ এটা তুমি করবে। তা সেই হান্টার ডান্সে আমেরিকান অত বড় স্টেজে ডান্স যে আমি সেই হান্টার ডান্স নিয়ে ছুটেছিলাম। তুমি কি এখন দেখাতে পারবে? এই যে অসাধারণ, মানে তার ব্যাপারে সেই ড্রাম বাজছে, সে অসাধারণ সেই সব ব্যাপার। এখন দেখো যে মিডিয়াটা কোথায় পৌঁছে গেছে, আমরা কত সুযোগ পাচ্ছি, অথচ এই ধরনের জিনিসগুলো মানে আপনারাই বলুন না, আপনার কল্পনা ছাড়া উদয় শঙ্করকে কোন জায়গায় নাচতে দেখেছি? আমরা কল্পনাতে শুধু উদয় শঙ্করকে দেখেছি নাচতে। এবং আমি অমলা শঙ্করের কয়েকটা নাচ আমি প্রোগ্রাম দেখেছি, বাবা মাকে নিয়ে গেছি। সামান্য করতে আমি টিভিতে দেখেছি, মহামানব দেখেছিলাম বাবা দেখাতে, যখন আমি ছোট, সীতা স্বয়ংবরা ওগুলো দেখেছিলাম। কিন্তু এত বড় একজন লিজেন্ড, তার নাচই আমরা দেখতে পাইনি কোনোদিনও কল্পনা সিনেমাটা ছাড়া। এই কথাটি তো আর শেষ হবে না, যদি আমরা কথা বলে যাই তাহলে কিন্তু আর শেষ হবে না। তো আমরা এখন চলে যাব, প্রদীপ তো বলেছিলেন যে ওনার কিছু প্রিয় মুভমেন্টস আছে, সেগুলো নিয়ে। হ্যাঁ, কয়েকটা অনেক মুভমেন্ট, অজস্র অনেক মুভমেন্ট। তার কয়েকটা আমি দেখাই, কয়েকটা টেকনিক্যালি ব্যাপারও একটু দেখাবো, যে মুভমেন্ট যেগুলো আমরা করি তার বেসিক কয়েকটা জিনিসও একটু বলে দিই। বলতে ইচ্ছে করছে, সবাই জানো আমি জানি, কিন্তু এই মানে ওনার সামনে থেকে ওনার জিনিসটা যদি আরেকবার করে তুলে ধরি সবার কাছে, সেটা আমি খুব আনন্দ পাচ্ছি এটা করতে পেরে। এটা এর জন্যই হয়েছে। আমাদের সৌভাগ্য যে আজকে আমরা এগুলো পাচ্ছি তোমার কাছ থেকে দেখতে। একটা জিনিস ফ্ল্যাট হিল, এই যখন হিলটা করবো তখন আপ, বডিটা আপ ওয়ার্ডস, কোনো সময় দুদিকে বডি না। ফ্ল্যাট হিল, এই ব্যাপার দেখি 2 3 4 ফ্ল্যাট হিল, আপ, এটা কিন্তু একটা অন্য জিনিস, নাচের ব্যাপারটাই একটা অন্য মাত্রায় চলে যায় যখন আমি অন্য সমস্ত এর মধ্যে এগুলো প্রয়োগ করি। আর একটা হচ্ছে যে একটা হাত, পরপর আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কাউর গায়ে কাউর হাত লাগবে। এই পেছনে যদি লাইন দিয়ে সবাই দাঁড়ায়, চলো এই যে এই ঘুরছি, এটা কিন্তু কাউর গায়ে হাত লাগবে না। এটা একটু একটা রিদিমে হতো আমাদের 2 3 4 1 2 3 and 4 1 2 3 and 4 1 2 3 and 1 2 3 and একটা চক দাও। হ্যাঁ, এই যেটা দেখাচ্ছি এটা যেদিনকে দিদি শেখালেন, দিদি বললেন যে আমাদের শেখালেন আমরা এদিক ওদিক পা দিচ্ছি না, এটা না, অমূল্য চক দাও। অমূল্য চক দিল, দিদি বসে একটা রাউন্ড টানলেন, কি অপূর্ব, একটা কোথাও এদিক ওদিক নেই, টেনে একটা ক্রস টানলেন, সেই ক্রসে 4টে পয়েন্ট হলো। একটা এই 4টে পয়েন্টে তোমরা পা দেবে। এখানে দাঁড়ালে
1, কিন্তু কাঁধের লাইন সোজা থাকবে। 2, 3 and 4, কাঁধের লাইন কিন্তু সোজা। এবার আমরা এটা ঘুরে আসি, চলো। 1, 2, 3, 1 এর সময় রাইট হিপ, 2 এবার লেফট হ্যান্ড, 4। এবার এর সাথে হাত, দুটো হাতই কিন্তু আমাদের বডির বাইরে। এবার শোল্ডার লেভেলে হাত। 1, যখন আমরা রেখে যাচ্ছি 1 হচ্ছে না, কিন্তু একদম ঠিক থাকবে, কাঁধের লাইন সোজা। 1, আমি একবার করি, 2, এটা 3, এবার এটা 4, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে? এটা করো, এর সাথে বডি দিয়ে করো। 2, 3, 4, 1, 2, 3 and 4, 1, 2, 3 and double, 1, 2, 3, 4, 1, এটা অনস্টেপিং এ করো, অনস্টেপিং এ 1, 2, 3, 4, 1, 2, 3। এরপরে একটা মুভমেন্ট, সেটা আমার খুব প্রিয়, মানে যেখানে লাগাতে পারি আমি সেটা এখানে লাগাই। মুভমেন্টটা শুরুতেই ব্যাকে যাওয়া, আরম্ভতেই ব্যাকে যাওয়া, এটা আমি করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখি 1, 2, ব্যাকে 2টা সুন্দর করে, 2টা তাড়াহুড়ো করে সামনে আসবে। 1, 2, 2টা পরিষ্কার থাকবে, এলবো দুটো সবাই বেরিয়ে থাকবে পেছন দিকে, হাতটা এইখানে, যত হাত ঝুলবে এলবো কিন্তু তত এই থেকে এই চলে যাবে। 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার একটা মুভমেন্ট, একটা হচ্ছে টো, একটা হচ্ছে হিল। আর মুভমেন্টটা আমি করছি, দেখো 1, 2, 3, খুব পাওয়ারফুল। 2, 3, 4, রিদিম রিতাক রিদিম রিতাক রিদিম রিতাক টাক টাক টাক, রিদিম রিতাক রিদিম রিতাক রিদিম রিতাক। অনেক বসা, আর এটা পুরো বসে এইখানে, আর এই হাত। কমেন্ট করে করবো। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন ছিল, এটা একদম ঠিক এই মিডল লাইনের উপরে থাকবে তো? একদম একদম। আর এটা কোমর থেকে দূরে, মানে এলবো থেকে এটা বাইরে থাকবে, ইন না আউট। একটু একবার যদি এটা ইন না আউট। ঠিক আছে। এবং এইটা যেন ঝুলে না যায়, কোমরের লেভেলে থাকবে এটা হাতটা। ঘুরে থাকবে। তাহলে এটা করতে, এটা করতে। 1, 2, 3, ফলো করো। 1, 2, 3, 4। একদম ব্যাক, একদম ব্যাক। এরপর একটা খুব সফট মুভমেন্ট, খুব হালকা, বডি রিল্যাক্স একদম। পাটা হচ্ছে হিল টো, হিল টো, হিল টো, হিল টো। একটু দূরে দিয়ে পাটা করবে, হ্যাঁ, এখান থেকে হাতটা এখানে আরম্ভ, এইখানে শেষ। তো খুব খুব রিল্যাক্স একদম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা চেষ্টা করছি, আমাদের নিজের মতো হয়তো অতটা পারবো না, কিন্তু চেষ্টা করবো। 1, 2, 3, start. 1, 2, 3, খুব রিল্যাক্স, stop, stop, stop. 1, 2, 4. Good. এবার আমাদের যে প্রত্যহ ক্লাসে গিয়ে ক্রিয়েটিভ ক্লাস কে আমাদের যেতে হতো, দিদি রয়েছেন, প্রত্যেকে কিছু না কিছু ক্রিয়েট করতে হতো, মানে কোরিওগ্রাফি করতে, কোরিওগ্রাফি, হ্যাঁ, মানে মুভমেন্ট, এমনি একটা মুভমেন্ট ক্রিয়েট করো, হ্যাঁ। কিন্তু মিউজিক চলছে, দিদি এক এক দিন এক একটা মিউজিক
বলতেন এটার একটা এক্সপ্রেশনও তোমাকে দিতে হবে, এটা রাগের হচ্ছে না আনন্দের হচ্ছে না খুব বীর রসের উপর মুভমেন্টটা, এইসব নিয়ে উনি বলতেন, ব্যাখ্যা দিতেন ভালোভাবে যে এই মিউজিকটা এরকম একটা রস, এর উপর তুমি কিছু মুভমেন্ট করো। সবাইকেই করতে হতো, কেউ ছাড় পেত না। যার মুভমেন্ট ভালো হতো তাকে সামনে রেখে পেছনে সবাই সেই মুভমেন্টগুলো করতো। সেটা একটা মমতার একটা মুভমেন্ট আমার মনে পড়ছে। মম সেই মুভমেন্টটা করেছিল, আমরা সবাই করেছিলাম। সেইটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। দেখছো কাঁধের লাইনটা? এবার দেখো হাত যেখানেই যায় এটা 1, তোমার যত বড় হাত আছে ওপেন বিকশিত করতে হবে। 2 এখানে, আবার 3 এখানে, 4 এখানে, 5 এখানে, 6 এখানে, 7 8। সেম টু লেফট। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7। এটা একদম ডাউন, এটা একদম আপ। 1 2 3 4 1 2 3। খুব ভালো। এরপরে আমি আমার একটা ওনার ওই যে এরপরে গেছিলাম সেটা তো বললাম যে ওই যে বিজয়ের পরে গেছিলাম সেটা না উনি তো এবার ভালো কথা বলেনি তো। বলিনি না এত আবেগ আপ্লুত হয়ে যায় যে আমাকে মাঝে মাঝে ঢুকতে হচ্ছে ওই জন্য মনে কথা। এটা একটা আমার বিরাট পাওয়া, মানে ঈশ্বর দর্শনের মতো। ঈশ্বরই আবার সেই দর্শনটা আমাকে করালো, মানে অদ্ভুত। 2 বছর পর পর 70 71-এ আমি 70-এ গেছি। তা বিজয়ের পর প্রতি বছরই মানে রিহার্সালে গেছি। তা সেই রিহার্সালে আগেই গেছি, কেউ নেই, ঢুকেই আমাদের সিঁড়ি থেকে উঠেই একটা হল ঘর। উদয় শঙ্কর কোথায় থাকতেন, কোথায় থাকেন, কত রিহার্সাল গেছি, কোনো দিন আমি হাত পেতে থাকতাম একবার যদি ওনাকে দেখতে পাইনি। আমি ঢুকেই দেখি উনি দাঁড়িয়ে আছেন, কারোর সাথে একজন কথা বলছেন। আমি যেই দাঁড়ালাম উনি বলেন কিছু বলবে? আমি বললাম না, আজকে আমাদের রিহার্সাল আছে। বলতে বলতে আমি এগিয়ে গেছি, গিয়ে ওনাকে প্রণাম করেই উনি আমাকে জড়িয়ে, মানে যেটা আমাদের বিজয়ের যে কোলাকুলি সেটা আমাদের কোলাকুলি করলেন। এক জিনিস ঠিক 1 বছর বাদে একদম সেম ওই জায়গায় উনি আরেকজনের সাথে কথা বলছেন, আমি গিয়ে কোলাকুলি করলাম। মানে সেই হৃদয় স্পর্শ। এই জিনিস আমি মানে ওইটা আমার এতে এখনো পর্যন্ত রয়েছে যে ওনার এতে আমি ওনাকে স্পর্শ করে আমি মানে ওই দিন আমি ধন্য হয়েছি নিত্য জগতে এসে। আর একটা হচ্ছে যে ওনার একটা জন্মদিন, সেই জন্মদিনে উদয় শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টারে সবাই আমন্ত্রিত এবং বিশিষ্ট গুণীজনরা সেখানে ছিলেন। সেটা কিন্তু আয়োজন করেছিলেন উদয় শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার, ডাইরেক্টেড বাই অমলা শঙ্কর। তা ওনার সেই জন্মদিন, সেই জন্মদিনে উদয় শঙ্কর ছিলেন, পণ্ডিত রবি শঙ্করজি ছিলেন, মৃণাল সেন ছিলেন। এরকম প্রচুর, আজকের কথা না, অনেক আগেকার কথা। তা সেইখানে অনেক কথা শুনেছি। আমাদের নৃত্যশিল্পীদের জন্য একটা কথা আমি বলছি শুধু, যে উনি বলেছিলেন যে অনুষ্ঠান শুরু হওয়ার আগে এবং তোমার যদি কিছু বক্তব্য থাকে সেটা যদি তুমি শোনাতে চাও তাহলে এই জিনিসগুলো তোমরা করবে। তোমরা তো সবাই নৃত্য জগতে আসছো। তা উনি বলেছিলেন যখন 6টায় যদি অনুষ্ঠান হয়, 6টা বাজতে 10-এ তোমার অডিটোরিয়ামের আলো আস্তে আস্তে কমবে আর স্ক্রিনের আলো আস্তে আস্তে বাড়বে।
তারপরে যখন দেখবে যে অনেক গুঞ্জন কমে গেল, সবাই তো অডিটোরিয়ামে এসে কার সংসারের কথা, কার অফিসের কথা এসব বলতে থাকে, বলে দেখো গুঞ্জন সাথে সাথে দেখবে হাফ হয়ে গেল। এবার যখন পুরো অডিটোরিয়ামের আলো পুরো ডার্ক হলো, স্ক্রিনে আলো পুরো আলোকিত হলো, তখন তোমার যদি বক্তব্য থাকে তুমি বলো, সেটা কিন্তু লোকে শুনবে এবং জানবে যে তুমি কি করতে চাইছো। তারপর যখন তোমার বক্তব্য শেষ হলো, স্ক্রিনের আলো আস্তে আস্তে নিভবে এবং তারপরে স্ক্রিন খুলে যাবে। কি অপূর্ব, মানে এটা আমি শেয়ার করতে পারলাম এরকম একটা জায়গায়, আমি খুব ভালো লাগছে। আর একটা রবিশঙ্করজির একটা কথা, যে আমি প্রতি শোতে আমি মঞ্চে ওঠার আগে আমি ভাবি যে আজকে আমি দর্শককে মুগ্ধ করতে পারবো কিনা। ওনার মতো একজন মানুষ বলছেন আমি দর্শককে আজকে মুগ্ধ করতে পারবো কিনা, এই কথাটা আমার প্রাণের মধ্যে বেজে আছে। যে কত বড় শিল্পী আজকে এই কথা বলছেন যে আজকে আজকে আমি সবাইকে খুশি করতে পারবো কিনা, সবাইকে সন্তুষ্ট করতে পারবো কিনা। ব্যাস, এরপরে আমি সামান্য ক্ষতি মধ্যে দিদির সামান্য ক্ষতি তো অসাধারণ, মানে অসাধারণ জিনিস। তার দিকে চাওয়া, তার আগুনের আঁচ পানো, মানে সে অপূর্ব, তার দৃষ্টি, মানে কি বলবো, সেসব একটা অধ্যায়। তারই ওইখানে একটা ফায়ার নাচ ছিল, সেটা আমি আমার রাগরং বলে একটা প্রোডাকশন করেছিলাম, তার মধ্যে আমি সেটা প্রয়োগ করেছি, তার একটুখানি অংশ। সৃষ্টির যে অনেক অনেক কিছু বিশাল অধ্যায়, তার মধ্যে লেবার অ্যান্ড মেশিনারি আমাকে খুব, মানে এটা একটা আমার জীবনে একটা বিরাট পাওয়া। এই জিনিসটা দেখে আমি মানে আপ্লুত হয়ে গেছিলাম। সেই জিনিসটা আমি করেছি, দিদি করাতেন লেবার মেশিনারি, এবং সেটা আমারও এই দিক থেকে আর একটা সৌভাগ্য যে এটা এই মেশিনটা স্বয়ং উদয়শঙ্কর নিজে চালাতেন মেশিনটা। সেই জায়গায় দিদি আমাকে দিলেন যে তুমি মেশিনটা চালাবে। সেটা যতবারই হয়েছে, যবে থেকে সেই যতদিন আমি ছিলাম ততদিন আমি সেই মেশিনটাকে চালাতাম। তা এখন অনেক দিন বেঁচে আছে, এটা 36 বছর, 1984 আমার লাস্ট, তারপরে 36 বছর পেরিয়ে গেছে। এই 36 বছরের মধ্যে আমি আর কোনোদিন মেশিন চালাইনি। একবার বোধহয় আমি করেছিলাম, মনে আছে, তার একটুখানি অংশ আমি চেষ্টা করছি দেখা। শুরু
অ্যাকচুয়ালি এইটা একদমই আমি জানি না। হ্যাঁ, ও অনেক সিনিয়র আমাদের, মানে শাহানার অনেক সিনিয়র স্টুডেন্ট, অনেক ছোটবেলা থেকে নাচ শিখছে। তো ওদের কাছে আমি শুনেছি যে একটা সময় আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে বা রবীন্দ্রসদনে তখন ওরা পারফর্ম করেছিল, আমি ওই সময় নাচেই আসিনি, আমি জগতেই আসিনি। তো আমার অজস্র ভুল হবে, কিন্তু আমি এত মাথা নিচু করে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে কিছুই হবে না। মানে ও আমাকে যেটুকু দেখিয়েছে, হ্যাঁ, ও তো একদম নতুন, ওটা আমার স্টুডেন্ট, মানে আরো কিছুই ও জানে না। তো আমাদের দুজনের তরফ থেকে মানে একদম চেয়ে নিচ্ছি ক্ষমা, অনেক ভুল হবে। একদম একটা ঘরোয়া অনুষ্ঠান আমার শাহানার। এইটা ঘর, এখানেই আমি ক্লাস করি, এখানেই ওদের নাচ শেখাই। তা সেই ঘরোয়াভাবে আপনাদের কাছে সব জিনিসটা একটু তুলে ধরলাম। কোথাও ভুল ত্রুটি হলে এটার মার্জনা আমি চাই, আর বিশেষ করে মমতা এবং তনুশ্রীর কাছে, কারণ ওরা জিনিসটাকে ধরে রেখেছে। আমি অনেক দিন এটা থেকে ডিট্যাচ, সেই দিক থেকে আমি বলবো যে এটা আমার কোনো ভুল ত্রুটি হলে ওরা যেন আমাকে মার্জনা করে, আমাকে যেন ফোন করে জানায় যে প্রদীপদা এই জায়গা থেকে, আমি নিজে গিয়ে আবার সেটাকে ঠিক করে আসবো। আমায় এখন এইটা করে আমার খুব আনন্দ পাচ্ছি, মনে হচ্ছে এইটা নিয়ে আরো কাজ করি। সব থেকে বড় কথা কি, মানে এখন বর্তমানে যে মানে ছেলে মেয়েদের মানে যে শিক্ষার যে পদ্ধতি, আমাদের যখন বাবা নাচ শেখাতেন, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন মানে ধরো ক্লাস 8-9 এ পড়ছি, আমাদের যখন বাবা ক্লাস নিতেন, তখন কিন্তু আমরা 3 থেকে 4 ঘন্টা ক্লাস করতাম, এবং অন দ্যাট টাইম আমাদের এই এক্সারসাইজ পার্টটা পুরো 1 ঘন্টা, দেন 1 ঘন্টা পুরো ভরতনাট্যম, পুরো আডাউস, আর কোনো কিছু না। আমরা এখনো মনে আছে স্টিল তেইয়াতেই আর তেইয়ম একটা আডাউস, আর কোনো কিছু না। আর তেইয়ম একটা তেইয়ম একটা এই আডাউস, এন্ড দেন আফটার আরো 1 ঘন্টা হতো শুধু তাৎকার, তার থেকে শুধু ফুটওয়ার্ক এন্ড চাক্কার, দেন বাকি 1 ঘন্টাতে ইম্প্রোভাইজেশন, অন্যান্য মুভমেন্টকে নিয়ে চর্চা করা, এইগুলো হতো। কিন্তু এখনকার দিনে বাচ্চাদের 6টায় ক্লাস, মানে 6টায় ঢুকবে, 7টা বাজতে 5-এ স্যার পড়া আছে, চলে যাচ্ছে। কি 8-9, কি 1-2, কি কেজি নার্সারি, মানে আমি এটাই অবাক হয়ে যাই মাঝে মাঝে যে কেজি নার্সারি বা 1-2 বাচ্চাদেরও টিউশন বাড়িতে অন্যান্য দিন থাকে। তো তাদেরকে কতটুকু আর কি করানো যাবে? 1 ঘন্টার মধ্যে আমি কথা করাবো না আবার এই এত সুন্দর এই জিনিসগুলো করাবো? কিন্তু এই জিনিসগুলো করলে বাচ্চারা কোথায় তৈরি হবে ভাবো না, কোন জায়গায় পৌঁছে যাবে? আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
আজ অনুষ্ঠান শেষ করব আমাদের নৃত্য সম্রাট উদয় শঙ্কর নৃত্যশৈলী লোকাঙ্গিকের যে ফোক মুভমেন্ট, সেই মুভমেন্ট থেকে ছোট্ট আইটেম উনি একটা মিউজিকের উপর উনি করেছেন। তো সেটা শাহানা রুদ্রাবো এবং শাহানা ডান্স টিমের ছেলেমেয়েরা দেখা। আমাদের এই করোনা সব সরে যাবে এবং আমরা আবার সবাই একসাথে মিলিত হব, এটাই আমি কি বলবো, এটাই আমাদের সকলের কামনা যে আমরা যেন আবার সবাই একসাথে হতে পারি। Dimmi,